অবশেষে ১৬ তারিখ বিকেলে নবনির্বাচিত নতুন সরকার শপথ গ্রহণ করেছেন। সরকার প্রধান হিসেবে তারেক রহমান, তারপরে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী, তার সাথে মন্ত্রী মর্যাদায় ৫ জন উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদায় আরও ৫ জন উপদেষ্টা। সব মিলিয়ে মন্ত্রী পরিষদ ৫০ জনের, উপদেষ্টা পরিষদ হচ্ছে ১০ জনের। ১৬ তারিখ বিকেলে যখন আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে, তখনই অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বিদায় হয়েছে। ১৭ তারিখ আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে টুকিটাকি বাজার সদাই করে বাসার দিকে আসছি। ঠিক বাসার গেটের ভিতরে ঢুকার পরে নিচে আমাদের বড় একটি স্পেস আছে, এখানেই কয়েকজন দাঁড়িয়ে কথা বলছেন। এর মধ্যে একজন আমার খুবই ঘনিষ্ঠ, আমাদের এই বিল্ডিংয়ের আমার প্রতিবেশী। কোনো কিছু বুঝে ওঠার আগেই উনি আমাকে বলছেন, ভাই কি হলো ভাই? বলে, ভাই ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী, এটা যে কয়দিন টিকে রাখা যাবে? আমি হতভম্ব হয়ে ওনার চেহারার দিকে তাকালাম। ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী কয়দিন টিকিয়ে রাখা যাবে, এই ভাবনাটি এখনো সরকার মাত্র গতকালকে বিকেলে শপথ নিয়েছে। আজকে সকালে এখনো তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমই শুরু করেনি। এখনো ১ মিনিটের জন্য তারা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। তার মধ্যেই উনি এত আতঙ্কিত হয়ে গেলেন, উনি এত চিন্তিত হয়ে গেলেন যে সরকারকে কতদিন টিকিয়ে রাখা যাবে, এই ভাবনাটি কেন? জিজ্ঞেস করলাম, কেন, কি করতে হবে ভাই? এখানে কি ইট, সিমেন্ট, রডের প্রয়োজন আছে এটাকে আরো শক্তিশালী করার জন্য? সে দিয়ে বললেন, না ভাই ওই রকম না, মানে এই যে সরকারের কার্যক্রম। আমি বললাম, কোনো কার্যক্রম তো এখনো শুরুই হয়নি। এখন আমরা কোন কার্যক্রমের উপরে ভিত্তি করে বলতে পারছি যে সরকার খুবই দুর্বল? কোনো কার্যক্রম তো শুরুই হয়নি। তারা কিছু কর্মসূচি দিয়েছে, কর্মসূচির উপর ভিত্তি করে জনগণ তাদেরকে নির্বাচনে নির্বাচিত করেছে। প্রতিটা দলেই তাদের কর্মসূচি ঘোষণা করে নির্বাচনের আগে, যত রকম তাদের হাতে করার সক্ষমতা থাকে সেগুলো বলে, তার সাথে বাড়তি কিছু তো বলেই, সবাই বলে, কম বেশি সবাই বলে মানুষকে আকৃষ্ট করার জন্য। তো তারাও কিছু প্রতিশ্রুতি দিয়েছে, কিছু তো খুবই বাস্তবায়নযোগ্য, কিছু হয়তো দূরবর্তী সময়ে কোনো এক সময় হয়তো হবে, আর কিছু হয়তো হওয়ার জন্য পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হবে। কিন্তু এখন ঠিক এই মুহূর্তে আজকে তাদের প্রথম দিন হবে সরকারের, তো প্রথম দিনই আপনি এত চিন্তিত হয়ে গেলেন, বিষয়টা কি? যে সরকার নির্বাচিত হয়েছে তাদের সংসদে প্রতিনিধিত্ব সংখ্যা এককভাবেই হচ্ছে ২০৯ জন, তারপরে তাদের মিত্রদের নিয়ে এটা হচ্ছে ২১২ জন, এবং আরও কিছু যে স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়ে আসছেন সেগুলো একই আদর্শের রাজনৈতিক দলের সদস্য। তারাও দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে সরকারের সাথেই তারা আছে, সরকারি দলের সাথেই তারা আছে। তাহলে এই যে বিপুল পরিমাণ তাদের সংসদে প্রতিনিধিত্ব, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের চেয়েও বেশি তাদের সদস্য সংখ্যা, এই সরকারটি দুর্বল কোন অর্থে? ভদ্রলোক কোনো উত্তর দিতে পারলেন না আমার কথার। কিছুটা ভেবাচাকা খেয়ে গেলেন। ঠিক আমার কাছে সকালবেলায় এইরকমভাবেই উনি একটি প্রশ্ন করবেন, আমি সাথে সাথে ওনাকে হ্যাঁ হ্যাঁ বলবো, এটাই হয়তো ওনার প্রত্যাশা ছিল। কিন্তু আমি ঠিক বিপরীতটি বললাম যে কেন দুর্বল হবে, কেন এখানে ইট, সিমেন্ট, রডের প্রয়োজন হবে কেন? কিছুটা ওনাকে বিপদেই ফেলে দিলাম একটু হাস্যরসের মধ্যে দিয়ে। তাড়াতাড়ি করে উনি
লিফটে উঠে গেলেন, আমি সিঁড়ি দিয়ে আমার রুমে প্রবেশ করলাম। এই হচ্ছে এদের চিন্তা, এই হচ্ছে গুপ্ত মানুষের চিন্তা। এই ভদ্রলোক কোনোদিন তার রাজনৈতিক আদর্শ মতাদর্শ প্রকাশ করেনি। আমরা যে এত আন্দোলন সংগ্রাম করেছি, নানা প্রকারের আমাদের ভিতর থেকে প্রকাশ পেয়েছে আমরা কোন রাজনৈতিক আদর্শটাকে বিশ্বাস করি অথবা কোন রাজনৈতিক শক্তিটাকে আমরা সমর্থন করি, এটা প্রকাশ পেয়েছে। কিন্তু এই ভদ্রলোক আমাদের সাথে দীর্ঘদিন একসাথে আছেন, প্রতিদিন ওঠা বসা কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো দিন উনি ওনার এই মনের ভাবটা উনি প্রকাশ করেননি। কিন্তু আজকে আর সহ্য করতে পারছেন না। আজকে ওনার কাছে মনে হচ্ছে যে একটা কিছু দিয়ে সান্ত্বনা খোঁজা দরকার। তাই এই ভাবটি প্রকাশ করলেন যে সরকার খুব দুর্বল। সরকার কোন অর্থে দুর্বল, কোনো যুক্তি ওনার কাছে নেই, কোনো উপাত্ত ওনার কাছে নেই, কিন্তু সরকার দুর্বল, উনি এটা জেনে গেছে। এরকম মানুষই থাকে আমাদের সমাজে, এরকম মানুষ থাকে যারা ভিতর থেকে হতাশ হয়ে গেছে। সরকারের কোনো কার্যক্রমে তাদের ভালো লাগবে না, প্রতিটা মুহূর্তে তারা সমালোচনা করবে, সেটা যৌক্তিক কিংবা অযৌক্তিক। যৌক্তিক সমালোচনা তো সব জায়গায় গ্রহণযোগ্য, কিন্তু অযৌক্তিক সমালোচনা করে শুধু শুধু পরিবেশটাকে নোংরা করা। যাই হোক, ভদ্রলোকের কথা উনি কোনো উত্তর দিতে পারেননি। তবে আমার নিজস্ব কিছু মতামত আছে। সরকারের প্রথম দিনেই আমি এটা ভেবেছি, সেটা হচ্ছে যে এত বড় মন্ত্রী পরিষদ আসলে আমি আশা করিনি। আমাদের দেশের এই বর্তমান অর্থনৈতিক অবস্থায় এত বড় মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদকে লালন পালনের জন্য যে পরিমাণ সরকারের টাকা খরচ হবে, সেটা সাশ্রয় করাই বরং দরকার ছিল। আমাদের ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, এদের প্রত্যাশা অনেক বেশি, অনেক প্রয়োজনও আছে। তো সেই ক্ষেত্রে সরকারের খরচ কমিয়ে জনগণকে কতটা বেশি সাপোর্ট দেওয়া যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু 64টা জেলা, আমাদের এখানে 35 জনের একটা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সহ হলেই যথেষ্ট ছিল। আর ওই যে জেলাভিত্তিক মন্ত্রী, এটা কোনো কথাই হতে পারে না, কোনো যুক্তি হতে পারে না। জেলাভিত্তিক কিসের মন্ত্রী? মন্ত্রী পুরা দেশের মন্ত্রী, উনি সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি সবার জন্য কাজ করবেন। কে কোন মতাদর্শের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে পাহাড়ি, কে সমতলী, এটা নয়। তার কাজ হবে পুরো দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কাজ করা, জনগণকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কাজ করা। তার মন্ত্রণালয়ের কাজগুলোকে উনি সুনিপুণভাবে জনগণের জন্য করবেন, দেশের জন্য করবেন, কল্যাণের জন্য করবেন। কিসের প্রতি জেলা থেকে মন্ত্রী নিতে হবে, এগুলো একটি বকওয়াস কথা। আর হচ্ছে প্রধানমন্ত্রীর একটি খুব ভালো জিনিস দেখেছি, উনি প্রথম দিন সচিবালয়ে ওনার অফিস করেছেন। জানি এটা হয়তো রেগুলার হবে না, কিন্তু এটাই রেগুলার হওয়া দরকার ছিল। ওনার আলাদা কার্যালয় না করে সচিবালয়ে ওনার কার্যালয়টা করা দরকার ছিল। তাহলে অন্যান্য মন্ত্রীরা সবসময় এক ধরনের উৎসাহ পেতেন এবং সতর্ক থাকতেন যে এখানে প্রধানমন্ত্রী নিজে অফিস করছে, সুতরাং আমার অবহেলা ওনার চোখে খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবে। আর আলাদা একটি কার্যালয় চালানোর জন্য যেই খরচ, সেটিও সাশ্রয় হতো। জানি না আমাদের এসব কথা সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা, বা আদৌ কোনোদিনও পৌঁছাবে না। তারপর আমার মনের ভাবটা বলে রাখলাম। ভালো থাকবেন সবাই।